দ্য সাইলেন্ট ম্যানর, পর্ব সংখ্যা 29, লেখনীতে ডায়ানা এমরোজ লাকি। সোলেমান একবার এক চোখার দিকে দেখল, দ্বিতীয়বার সুফিয়ানের দিকে তাকিয়ে বলল, উনি এমনভাবে আপনাকে দেখছিল যেন ওনার মেয়ের জন্য আপনাকে পছন্দ হয়েছে। অদ্ভুত লোক। অদ্ভুত কর্মকাণ্ড যারা করে বেড়ায় তাদের চালচলনে অদ্ভুতই হবে। অদ্ভুত কর্মকাণ্ড মানে? সোলেমান কিঞ্চিত অবাক চোখে জিজ্ঞেস করল। সেসব জেনে তোর কি লাভ, বাদ দে। বদরু, হাবলু, লাল মিয়া ওরা কোথায়? ওরা সেই সকালেই খেতে আসছে, কাজ করছে। আমি ভেজা পোশাক বদলে আসছি বলেই সুফিয়ান ঘরের ভেতরে প্রবেশ করে। সোলেমান রাঙার কাছে দাঁড়িয়ে আছে, একটু পর ঘাড় উঁচু করে ক্ষেতের দিকে দেখছে। বদরু, হাবলু, লাল মিয়া কাজ করছে। সোলেমান ক্ষেতের দিকে গেল। আইলের ওপর দাঁড়িয়ে লুঙ্গিটা ভাঁজ করতে করতে ওদের তিনজনের লক্ষ্যে বলল, তোরা এদিকে এক কথা আছে। বদরু হাতে বীজ, হাবলুর হাতে কোদাল, লাল মিয়ার হাত থেকে জলের কলসি রেখে সোলেমানের কাছে উপস্থিত হয়। বদরু, হাবলু ও লাল মিয়া আসলো। লাল মিয়া লুঙ্গি কাছা দিতে দিতে বলল, তোরে যে কাজটা দিয়েছি পারছস সম্পন্ন করতে? সোলেমান চোখ নত করে বলল, সুফিয়ান আমাদের তো ভালো পথে আনতে চাইছে, চুরি ডাকাতি ছেড়ে হালাল কাজে উৎসাহিত করছে। উনি তো খারাপ কিছু করে নাই, তাহলে ওনাকে শুধু শুধু মারার দরকার কি? লাল মিয়া ক্ষিপ্ত হয়ে দাঁতে দাঁত চেপে বলল, ধুর, কিসের ভালো কাজ? এইসব খেতে খামারে কাজ করে কয় টাকা পাই? এতদিন চুরি করলে মেলা টাকা আয় করতে পারতাম। উনি আমাদের ভয় দেখাই রাখছে। এদিক সেদিক করলে জমিদারের কাছে বিচার দেব, তার আগে ওনার বিচার আমরা করে ফেলি, চল। বদরু আপত্তি কণ্ঠে বলল, দেখ, উনি তো আমাদের সাথে খারাপ কিছু করে নাই, শুধু শুধু ওনারে কেন মারবি? দরকার হয় আমরা তোকে বলি, আমরা কৃষিকাজ করব না। লাল মিয়া বলল, তোর কি মনে হয় তুই এত সহজে ওনার থেকে পার পাবি? উনি এত সহজে আমাদের ছাড়বে না, আমাদের ব্যবহার করছে। তোরা এখনো এসব বুঝবি না। হাবলু বলল, আমারও এটাই মনে হয়, উনি আমাদের ব্যবহার করছে, আমাদের দিয়ে ওনার কাজ হাসিল করছে। এখন যদি আমরা বলি আপনার কাজ করব না, তবে উনি জমিদার বাবুর কাছে নালিশ করবে। জমিদারের ছেলেরা আমাদের কি হাল করবে তা উপরওয়ালাই ভালো জানেন। লাল মিয়া পানের পিক ফেলো ক্ষেতের মধ্যে, বলল, জমিদারের ছেলেরা আমাদের ধরতে পারলে আস্ত রাখবে না। আর ওই সুফিয়ানকে বিশ্বাস নেই, আমাদের কথা যখন তখন বলে দিতে পারে। সে বলে দেওয়ার আগেই আমরা ওনার জানটা কেড়ে নেই, ব্যাস, আর কোনো ঝুঁকি থাকবে না। সোলেমান বড্ড দ্বিধায় পড়ল, গম্ভীর মুখে বলল, আমার মনটা সায় দিচ্ছে না। সুফিয়ান বড্ড চালাক আছে, মনে হয় না এত সহজে কিছু করা যাবে। শোন, কোনো কাজই সহজ হয় না, ঝুঁকি জীবনে নিতেই হয়, অন্তত ভালো থাকার জন্য। লাল মিয়া বলল, কাউকে জানে মেরে কেউ ভালো থাকে না। সোলেমান কথাটা বলতেই ঝড়ের গতিতে লাল মিয়া এসে ওর কলার চেপে ধরল, বলল, তুই কাজটা করবি কিনা বল, ভেবে দেখ, চুরি ডাকাতি করে কত টাকা আয় করতাম, আর এখন? সোলেমান বলল, কিন্তু এই কাজ কিভাবে করব? বদরু ফিসফিসিয়ে বলে, আমার কাছে একটা বুদ্ধি আছে। সুফিয়ানের দাড়ি বড় হয়েছে বলবি, তুই একটা পাত্রে জল নিয়ে তার মুখখানা নিজের দিকে দেখাতে বলবি আপনার সৌর্য দরকার। এই বলে তাকে মাটিতে বসতে বলবি। তুই দাড়ি কামানোর কথা বলে ছুরিটা যখন গলার কাছে নিবি, তখন এক টানে তার গলা কেটে দিবি, পারবি না? সোলেমান মুখে শীতল ভাব এনে বলল, আচ্ছা। সোলেমান ছুরিটা লুঙ্গির ভাঁজে রেখে সুফিয়ানের বাড়ির দিকে হাঁটল। সুফিয়ান বেশ কিছুক্ষণ ঘরের ভেতরে প্রবেশ করেছে, এখনো বাইরে বের হয়নি। রাঙা হেরসা তুলল, যেন ও বিপদের আশঙ্কা পেয়েছে। সোলেমান রাঙার শরীরে হাত ঠেকালো। রাঙা ছিটকে ওকে একটা লাথি মেরে ফেলে দিল। সোলেমান দূরে গিয়ে পড়ে মৃদু আওয়াজ তুলল। রাঙা পুনরায় হেরসা ধ্বনি তুলল। সোলেমান সুফিয়ানকে খুন করতে এসেছে, রাঙা যেন তা আগেই টের পেয়েছে। ওর ভাষাতে সুফিয়ানকে সতর্ক করছে, কিন্তু তা সম্পূর্ণ স্পষ্ট নয়। সুফিয়ান ঘর থেকে বের হয়ে আসে, সোলেমানকে মাটিতে পড়ে থাকতে দেখে বলল, তুই মাটিতে লুটিয়ে পড়ে আছিস কেন? আপনার রাঙা আমাকে লাথি মেরেছে। নিশ্চয়ই ওর শরীরে তুই আদর নয়, বরং অন্য কিছুর ইঙ্গিতে হাত রেখেছিস। ওর রাগ উঠেছে, আরো লাথি মেরেছে। অন্য কিছুর ইঙ্গিতে হাত রাখা যায়? সোলেমান মাটি থেকে উঠে দাঁড়ালো। রাখা যায়।
সুফিয়ান রাঙাকে আদর করে দিচ্ছে। ও বারবার হেরসা ধ্বনি তুলছে। সোলেমান তাকে হত্যা করতে এসেছে। সুফিয়ানকে বোঝাতে চাইছে, কিন্তু পারছে না। সুফিয়ান ওকে আদর করলে এক পর্যায়ে রাঙা শান্ত হয়ে যায়। সুফিয়ানের পরনে সাদা রঙের পাঞ্জাবি, চুলগুলো আর বড় নেই। বাবরি চুলগুলো কেটে ছোট করে ফেলেছে, এতে যেন তার সৌন্দর্য আরো বেড়ে গিয়েছে। সোলেমান সুফিয়ানকে দেখে বলল, আপনি সবসময় সাদা রঙের পাঞ্জাবি কেন পরেন? আমার সাদা রঙের পাঞ্জাবিতে সুন্দর দেখায়, আমার মা বলেছে। আমার দাদাও সাদা রং পছন্দ করতেন, আমারও সাদা রং বেশ পছন্দ। আপনার মা ঠিকই বলেছে, আপনাকে সাদা রঙের সুন্দর দেখায়। চুলগুলো ছোট করলেন যে? কেন, সুন্দর লাগছে না? জমিদার লাগছে। সোলেমান হাতে ব্যথা পেয়েছে, কনুয়ে ছাল উঠে গিয়েছে হালকা। ক্ষত স্থানটা দেখতে দেখতে বলল, কোথাও যাচ্ছেন? তালুকদার বাড়িতে যাব, আদিবের সাথে দেখা করতে। আদিবের সাথে না অন্য কারোর সাথে? সোলেমান মাথা নত করে বলল। সুফিয়ান সোলেমানের সম্মুখে এসে বলল, অন্য কি কারণ হতে পারে? সোলেমান দৃষ্টি এলোমেলো করে বলল, আপনার হবু বউয়ের কথা বলছিলাম। একসাথে দুটো কাজই সেরে আসব। দুটো কাজ সেরে আসবেন মানে? সোলেমান চোখ তুলে প্রশ্ন করল। সেসব আমি তোকে বলবো না। যা, আজ ওদের সাথে খেতে কাজে লেগে পড়। যত দ্রুত কাজ শেষ হবে তোদের জন্যই ভালো। বলে সুফিয়ান যেতেই সোলেমান পথে বাধা হয়ে দাঁড়িয়ে বলল, এভাবেই যাবেন? আপনার দাড়ি গোঁফ বড় হয়েছে, সৌর্য দরকার। সুফিয়ান দৃঢ়তার চোখে দাড়িতে হাত বুলায়। ঘরের ভেতরে ঢুকে একটা পাত্রে জল নিয়ে নিজেকে দেখল। এরপর সোলেমানকে বলল, এখন পর্যন্ত দাড়ি গোঁফ ঠিকই আছে, পরে আমি ঠিক করে নেব। না, ঠিক নাই, আগামীকাল আমি ঠিক করে দেব। তুই কি নাপিত? সোলেমান ভেবে বলল, এসব কাজে আলাদা উপাধি লাগে না, দাড়ি গোঁফ কাটা সহজ কাজ। আচ্ছা, আগামীকাল কেটে দিস। বলেই সুফিয়ান তালুকদার বাড়ির দিকে রওনা হয়। দূর থেকে একচোখা ব্যক্তিটি সুফিয়ানকে তীক্ষ্ণ নজরে দেখল। বদরু, হাবলু, লাল মিয়া দেখল সুফিয়ান সুস্থ সবল অবস্থায় হেঁটে যাচ্ছে। সোলেমানকে ইশারায় ডাকলো ওরা। লাল মিয়া ওকে জিজ্ঞেস করলো, এ কি, কাজ সম্পূর্ণ করলি না কেন? তাকে সুস্থ সবল দেখতে চাই না, তার গলা কেটে ফেলতে বলেছি। আমিও এটাই চেয়েছিলাম, কিন্তু সে আগে থেকেই তৈরি হয়ে তালুকদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। বলেছে আগামীকাল সহ্য করাতে। আগামীকাল কাজ না হলে তোর গলাটা কিন্তু কেটে দেব, বলল লাল মিয়া। সকাল 8টা নাগাদ তালুকদার বাড়ির রং যেন পাল্টে গিয়েছে। সূর্যের আলো ঝরে পড়ছে বাড়ির ছাদে। রেলিংয়ের ফাঁক থেকে রোদের কড়া ঝিলিক পড়ছে উঠোনে। বেশ কয়েকজন দাসদাসী কাজ করছে। খামার থেকে গরুর ঘন্টার টুংটাং আওয়াজ আসছে। অশ্বশালা থেকে বেশ কয়েকবার অশ্বের হেরসা ধ্বনি ভেসে আসছে। বাড়ির মূল ফটকে দুজন পাহারাদার নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে হতাশ ভঙ্গিতে কথা বলছে। বিষয়টি লক্ষ্য করছে জেবুন্নেছা বারান্দা থেকে। তার দৃষ্টিশক্তি বরাবরই কঠিন। কেউ চুপিসারে কথা বললে তিনি ধরে নেন এই বোধহয় গোপনে কিছু হয়ে যাচ্ছে, এমন কিছু যা তার থেকে লুকানো হচ্ছে। সমাজে এমন অনেক মানুষ আছে যারা আড়ি পেতে কথা শোনে, তথ্য সংগ্রহ করে, যা মোটেও কাম্য নয়। আজ সে বাড়ির মূল ফটকের বাইরে দাঁড়ানো লোক দুটোকে দূর থেকে দেখছে। রশিদ ঘুম থেকে উঠেছে, আধা ঘন্টার মতো হয়েছে। মুখ হাত ধুয়ে ছড়ি হাতে বৈঠকখানায় আসে। সকাল হলেই কুদ্দুস তার ঘরে 1 কাপ চা নিয়ে যায়। আজ আসেনি। রশিদ লম্বা কণ্ঠে কুদ্দুসকে কালু বলে ডাক দিতেই মনে পড়ে গতকাল রাতে ওকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছে। নিশ্চয়ই ও চলে গিয়েছে। সকাল থেকে একবারও ওর দেখা মেলেনি। রশিদ ছড়ি ঠুকতে ঠুকতে কুদ্দুসের ঘরের দিকে হাঁটল। ওর ঘরের ভেতরে প্রবেশ করতে একটু সময় নিল। যদি কুদ্দুসের ঘরের ভেতরে ঘাপটি মেরে বসে থাকে তাহলে সে হেরে যাবে, কুদ্দুস জিতে যাবে। তাকে রশিদ খুঁজছে বলে। কিছু সময় নিয়ে কুদ্দুসের ঘরে ঢুকলো। বেশ পরিপাটি সাজানো ঘর। রশিদ এক স্থানে দাঁড়িয়ে চারিদিকে তাকালো। কুদ্দুস কোথাও নেই। সে হেঁটে হেঁটে ঘরের চারিপাশ দেখলো। না, কোথাও নেই ও। রশিদের বড্ড খারাপ লাগছে এখন। কুদ্দুস চলে গিয়েছে তো কি হয়েছে? ওর মতো হাজার জনকে তার সেবা করার জন্য দাঁড় করিয়ে দেওয়া সম্ভব। সে চাইছে না মন খারাপ করতে, তবুও মনটা যেন উদাসীন হয়ে গেল।
ওর শোয়ার খাটের উপর বসলো। ভাবলেশীন ভাবে বলল, কালু রে, তুই আমায় সত্যি ফেলে রেখে গেলি? আমি তো তোকে একটু বকাঝকাই করতাম, তাই বলে ছেড়ে চলে যাবি? রশিদ থেমে যায়। রূপার ছড়িটা মাটিতে বারবার ঠুকছে। এদিক ওদিক তাকাতেই দেখলো কুদ্দুসের বালিশের নিচে সাদা পৃষ্ঠার মতো কিছু একটা। রশিদ বলিষ্ঠ হাতে পৃষ্ঠাটা বের করে ভাঁজ খুলে দেখলো চিঠি। নিশ্চয়ই কুদ্দুস লিখেছে। কুদ্দুস অল্প স্বল্প পড়াশোনা শিখেছে, লিখতেও শিখেছে। রশিদ শুদ্ধ ভাষায় কথা বলাও শিখিয়েছে। কুদ্দুস লেখালেখি শেখার পর এই প্রথম বোধহয় লিখেছে। রশিদ ছড়িটা পাশে রেখেই পড়তে শুরু করলো। প্রিয় সর্দার, আমি চলে যাচ্ছি, আর কখনো আপনার চোখের সামনে আসবো না। আমি চলে গেলেও বা আপনার কি? আমার মতন হাজারটা কালু আপনি জোগাড় করে নিতে পারবেন, কিন্তু মনে রাখবেন, আমার মতো আর কাউকে পাবেন না। এই দুনিয়াতে বিশ্বস্ত কাউকে পাওয়া কঠিন, কিন্তু সেই কঠিনের মধ্যে আমি আপনাকে শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। আপনার সেবা আমি টাকার জন্য না, মন থেকেই করতাম। কিন্তু প্রতিবারই আপনি আমাকে তুর তুর করে তাড়িয়ে দিয়েছেন। একটু হলেই আপনি বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। আজ আমি আপনার কথা রেখেছি, সত্যি সত্যি আপনার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ভালো থাকবেন, আপনার শরীরের যত্ন নেবেন। নতুন যে আমার জায়গাটা দখল করবে তাকে আপনার ভালো মন্দ সম্পর্কে বুঝিয়ে বলবেন। আর হ্যাঁ, আমি আপনাকে বাবার মতো ভালোবাসতাম। ইতি আপনার কালু। রশিদ চিঠিটা পড়ে কেঁদে উঠল। চোখের কোণে জল জমেছে, না চাইতেও জল গড়িয়ে পড়ছে গাল বেয়ে। সারাদিন কুদ্দুসের সাথে কত হাসি ঠাট্টা করত। তার রাগের মাঝে লুকিয়েছিল ভালোবাসা, যা কুদ্দুস উপলব্ধি করতে পারেনি। কুদ্দুসকে সে নিজের সন্তানের মতোই দেখত, স্নেহ করত, কিন্তু তা একমাত্র রাগ এবং বকাঝকার মধ্যেই প্রকাশ করত। রশিদ হাত দিয়ে চোখের জল মুছে ফেলল। চিঠিটা হাতের মুঠোয় রেখে কুদ্দুসের ঘর থেকে বেরিয়ে যায়। চোখের জল মুছে স্বাভাবিক ভঙ্গিতে বৈঠকখানায় বসলো। না চাইতেও একটা গভীর শ্বাস ফেলল। তখন তার সামনে চা হাজির হয়। খানিকক্ষণের জন্য ভেবেছে কুদ্দুস, কিন্তু না, অন্য কেউ। রশিদ চায়ের কাপের দিকে তাকিয়ে আছে। চা হাতে দাঁড়িয়ে শফিক বলল, বাবু চা নেন। আমার চা চাই না, আজকের পর আমার চোখের সামনে আর আসিস না। এটা কেমন কথা? কুদ্দুস বাড়ি ছাইটা চইলে গেছে, অহন আমারই আপনার দেখভাল করতে হইব। রশিদ বিরক্ত স্বরে বলল, বললাম তো সরে যা আমার সামনে থেকে। দ্বিতীয়বার মুখে বলবো না, লাথি মেরে সরিয়ে দেব। শফিক চলে যায়। রশিদের মনটা উদাসীন লাগছে। কুদ্দুস নেই, সত্যি সত্যি তাকে ছেড়ে চলে গিয়েছে। সে ভাবতেই পারছে না। তার উদাস মনের ভাগিদার হতে যেন জেবুন্নেছে উপস্থিত হলো। রশিদের সামনে বসলো, মুখে এক গাদা পান। রশিদকে নির্বাক দেখে বলল, কি হয়েছে ভাই, মন খারাপ কেন? কিছু হয়েছে? না, তেমন কিছু না। বাকিরা কোথায়? রশিদ প্রসঙ্গ পাল্টাতে চাইল। বাকিদের কথা বাদ দে, আমার প্রশ্নের জবাব দে। ওই দিন মেলা থেকে 15টা বাচ্চা গায়েব হয়ে গিয়েছে, সেসব নিয়ে ভেবে দেখেছিস? আজ আমি জানতে পেরেছি গ্রামে হট্টগোল শুরু হয়েছে তোর কাছে অভিযোগ নিয়ে আসলে বলে। একটা না, দুটো না, 15টা বাচ্চা গায়েব। চিন্তার বিষয়। আমি সময় করে দারোগার সাথে কথা বলবো। তুই এসব নিয়ে ভাবিস না। দে একটা পান খাই। যে বলছে পান এগিয়ে দিতে দিতে বলল, 15টা বাচ্চা গায়েব, এটা কোনো সাধারণ বিষয় নয়। যত দ্রুত সম্ভব কিছু কর, না জানি দোষ আমাদের ঘাড়ে এসে পড়ে বাপু। এটা কেমন কথা? দোষ আমাদের ঘাড়ে আসবে মানে? আমরা কি করেছি? আমরা তো এই গ্রামের জমিদার। কিছু একটা হলে দোষ আমাদেরই হবে। তুই অনেক বেশি কথা বলিস। এই জন্যই বলে নারীরা বরাবরই এক কাঠির উপর দিয়ে চলে। নারী আর পুরুষের বুদ্ধির অনেক পার্থক্য, বুঝলি? রশিদের মুখে কথাটা শুনতে মোটেও ভালো লাগেনি জেবুন্নেছার। সে মুখ ভেঙচি দিল। দ্বিতীয় একটি শব্দ উচ্চারণ করার আগে সুফিয়ান উপস্থিত হয়। সুফিয়ান রশিদকে সালাম দেয়। রশিদ মৃদু হাসল। এরপর সালামের জবাব দিল। বলল, তোর আদব কায়দা আমার বেশ ভালো লাগে সুফিয়ান। তা এই সময় এখানে? জি চাচা, আদিবের কাছে এসেছি। ওদিন মেলার পর আর দেখা হয়নি, তাই ওর সাথে উপরেই আছে হয়তো, যা দেখা করে আয়। সুফিয়ান সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। জেবুন্নেছা অসন্তুষ্ট হলো। সে অসহ্য মুখে বলল,
তোর কিছু কাজকর্ম আমার ভালো লাগে না। সুফিয়ান জোয়ান ছেলে, আমাদের ঘরে একটা যুবতী মেয়ে আছে। হুটহাট যাকে তাকে ঘরের ভেতরে জায়গা দেওয়া মোটেই উচিত না। কি থেকে কি হয়ে যায় কে জানে। ওকে যাকে তাকে বলছিস কেন? সুফিয়ান বড্ড কর্মমুখর ছেলে, ওর জন্যই আমাদের গ্রামের কৃষিকাজ এত উন্নত হয়েছে। বলে রশিদ সাহেব হো হো করে হেসে উঠল। সুফিয়ান অন্দরমহল থেকে হাঁটছে আদিবের ঘরের দিকে। যেই পথে এগোচ্ছে সেই পথে ফারদিনার ঘর পড়বে। আদিবের ঘরের আগে ফারদিনার ঘর। ফারদিনা কি করছে এক নজরে দেখবে বলে সুফিয়ান নিশ্চিত করল। সুফিয়ান ফারদিনার ঘরের সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়ল। ফারদিনার ঘরের দরজাটা হাট করে খোলা। সুফিয়ান উকি ঝুঁকি না মেরে সরাসরি দরজা সম্পূর্ণ খুলে ফেলল। ফারদিনা বিছানায় আধশোয়া অবস্থায়, পরনে কালো রঙের শাড়ি। শাড়ি এমনভাবে পরেছে তাতে ফারদিনার আবেদনময়ী অঙ্গ দেখা যাচ্ছে। একজন পুরুষকে আকৃষ্ট করার জন্য এরূপ অভিব্যক্তি যথেষ্ট। তার মুখে উজ্জ্বল হাসি। একা একা কেউ হাসে না, তার হাসির পেছনে নিশ্চয়ই কোনো কারণ থাকে। সুফিয়ান বাঁদিকে হালকা তাকিয়ে দেখল আজমত ছবি অঙ্কন করছে, ফারদিনার ছবি। আজমত ফারদিনাকে একটু পরপর নির্দেশনা দিচ্ছে, আর সে ঠিক সেইভাবে শরীরকে ঠিকঠাক করছে। সুফিয়ান এক ঝটকায় ঘর থেকে বেরিয়ে আসে। তাকে ফারদিনা বা আজমত কেউই দেখেনি। সুফিয়ানের প্রচণ্ড রাগ উঠছে, চোখ বড় বড় হয়ে গিয়েছে তার। চোখের পাতা যেন থরথর করে কাঁপছে, চোখের মনি সংকুচিত হয়ে গিয়েছে, চোখ দুটো লাল হয়ে গিয়েছে মুহূর্তে। কোন দিকে যাবে ঠিক বুঝতে পারল না, দিকে হারিয়ে ফেলল যেন। নিজেকে কিছুক্ষণের জন্য শান্ত করে আদিবের ঘরের দিকে গেল। আদিব ঘরে নেই। একজন দাসী জানিয়েছে আদিব ছাদে। সুফিয়ান ছাদে গেল। আদিব শান্তভাবে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। সুফিয়ানের পায়ের আওয়াজ পেয়ে তাকালো। সুফিয়ানকে দেখে মুখের কোণে হাসি এনে বলল, তুই এসেছিস, ভালো হয়েছে। আমি আজকে তোর কাছে যেতে চেয়েছিলাম, নে সিগারেট টান। সুফিয়ান সিগারেট নিতে চাইল না, কিন্তু মাত্রই যে দৃশ্য দেখে এসেছে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। মাথা ঠান্ডা করার জন্য হলেও সিগারেট দরকার। হাত বাড়িয়ে আদিবের কাছ থেকে সিগারেট নিয়ে নিল। বলল, সেদিন নূরজাহানের সাথে দেখা হয়েছে? আদিব দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়েছে। ভেবেছিলাম খুব সুখী আছে, কিন্তু কিন্তু কি? ওর স্বামী একজন যোদ্ধা ছিল, শুনেছি যুদ্ধে মারা গিয়েছে। সান্ত্বনা দিসনি? আমি ওর প্রাক্তন হয়ে কি সান্ত্বনা দিতে পারি? তোর পথ ফাঁকা, বিয়ে করে নে। কি বলছিস তুই এসব? আব্বা জানতে পারলে শেষ করে ফেলবে আমাকে। একজন বিধবা নারীকে বিয়ে করা তিনি কখনোই মানবেন না। ভালোবাসা ভালোবাসাই হয়। ভালোবাসার মানুষটিকে যদি তার দুঃসময়ে সহায়তা করতে না পারে তবে কেমন ভালোবাসার মানুষ সে? ভালোবাসলে নির্দয় ভালোবাসতে হয়, টানাপড়েনে ভালোবাসা হয় না। সুফিয়ান থেমে আবার বলল, নূরজাহান বিধবা হয়েছে, সেটা তোর আব্বার সমস্যা, তোর না। তুই সংসার করবি, তোর আব্বা না। মনে রাখিস, একটা সম্পর্ক পূর্ণতা পেতে কষ্ট করতে হয়। এত বছর পর পূর্ণতা? আদিব কিঞ্চিত অসন্তোষ প্রকাশ করল। সুফিয়ান সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, ভালোবাসা সত্যি হলে বিচ্ছেদের 1000 যুগ পরেও পূর্ণতা আসে। পূর্ণতার কোনো মেয়াদকাল নেই। তুই বলছিস আমি ওকে বিয়ে করব, এটা ঠিক হবে? আর ও যদি রাজি না হয়? এই প্রশ্নটা আমাকে না, ওকে কর। ও যদি চায় তবে তোদের পূর্ণতা মিলবে। সুফিয়ান রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। আদিব তার মুখের দিকে তাকিয়ে বলল, তুই কাউকে ভালোবাসিস না? আদিবের প্রশ্নটা সুফিয়ানকে হঠাৎ করে যেন সজাগ করে তুলল। এই প্রশ্নের জবাবে এসে কি বলবে? সত্য বলবে, হ্যাঁ আমি একজনকে ভালোবাসি, আর সে ফারদিনা। বন্ধুর বোনকে ভালোবাসি শুনে ওর প্রতিক্রিয়া ঠিক কী হবে? নাকি মিথ্যা বলবে, না আমি কাউকে ভালোবাসি না? সুফিয়ান মিথ্যা বলতে চাইছে না। সে ফারদিনাকে ভালোবাসে, আর সে ফারদিনার ভালোবাসা নিয়ে ক্ষুদ্রতম মিথ্যাও বলতে চাইছে না। আদিব সুফিয়ানের জবাবের অপেক্ষা করে বলল, চুপ করে আছিস যে? একজনকে ভালোবাসি, নিজের থেকেও বেশি। সে কে? সময় হলে জানতে পারবি। তাকে নিজের করে পাওয়ার সম্ভাবনা আছে তো? না আবার আমার মতো অবস্থা?
যাকে ভালোবাসি তাকে নিজের করে পাবো না, এমনটা ভাবতেও কষ্ট হয়। সুফিয়ানের মুখটি যেন ধোঁয়াশা হয়ে গেল। আদিব সুফিয়ানকে সান্ত্বনা দিয়ে কিছু বলতে চাইল, তখনই ছাদে ফারদিনা হাজির হয়। সুফিয়ান একবার ফারদিনার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। ফারদিনা আদিবকে বলল, ভাই, আব্বা তোমাকে এক্ষুনি ডাকছে। আদিব সুফিয়ানকে লক্ষ্য করে বলল, সুফিয়ান, আমার বোন নাকি আজকাল রাত বেরাতে ঘরের বাইরে বের হয়, প্রেমে পড়লো নাকি? তুই জিজ্ঞেস কর দেখ। নে, তোরা কথা বল, আমি আসছি। আদিব চলে যায়। সুফিয়ান মুখ ঘুরিয়ে তাকিয়ে রইল দূর গাছের দিকে। ফারদিনা বেশ মোহময় কণ্ঠে বলল, ঝিলমিল তোমাকে দেখেছে, ও বলল তুমি ছাদে এসেছো। এসে দেখলাম আদিব ভাইকে, আমি মিথ্যা বলে তাকে পাঠিয়ে দিয়েছি। অনেক করেছো, এখন তুমি একা একা হাওয়া খাও, আমার কাজ আছে, যেতে হবে। বলেই সিগারেটটা ফেলে দেয় সুফিয়ান, যেন সবটুকু রাগ সিগারেটের ওপর দেখাচ্ছে। ফারদিনা বিস্ময়ে বলল, এরকম ভাবে আচরণ করছো কেন? আমি কোন অপরাধ করেছি? আমি তোমার সাথে কথা বলতে চাই না, তোমার মুখও দেখতে চাই না। তাহলে আসলে কেন? চলে যাও। ফারদিনা কথাটা বলতেই সুফিয়ান ছাদ থেকে চলে যেতে চাইল। ফারদিনা কিছুটা অবাক হলো। সে বলল, আর সুফিয়ান চলে যাচ্ছে। ফারদিনা দ্রুত সুফিয়ানের পথ আটকে দাঁড়ালো। বলল, কি হয়েছে বলবে তো? আমি কোনো ভুল করলেও বলো। সুফিয়ান ক্রোধের হাতে ফারদিনার দুই কাঁধ স্পর্শ করলো। তোর চরিত্রের ঠিক নেই, বিদেশি ছেলের প্রতি তোর বেশ টান, উলঙ্গ হয়ে আজমতের সামনে শুয়েছিলিস। কে জানে সবার আড়ালে তুই কি করিস। সুফিয়ানের চোখের দিকে ফারদিনা তাকাতে পারল না। জ্বলন্ত আগুনের মতো তাপ সুফিয়ানের চোখে ফুটে উঠছে। নিকৃষ্ট ভাষার জন্য ফারদিনা কান্না শুরু করলো। হাতের নখ খুঁড়তে খুঁড়তে বলল, আজমত আমার ছবি অঙ্কন করতে চেয়েছিল, আমি বলেছিলাম করতে। সে বেশ সুন্দর ছবি অঙ্কন করতে পারে, তুমি নিশ্চয়ই সেসব দেখে ফেলেছ। ফারদিনার কণ্ঠে কান্না, নাক লাল হয়ে গিয়েছে। সুফিয়ান ফারদিনার কান্না সহ্য করতে পারছে না। তুই করে ভাষা ব্যবহার করেছে। ফারদিনার কষ্ট হচ্ছে, সে মানতে পারছে না। রাগটা মাত্রাতিরিক্ত হয়ে গিয়েছে, স্বীকার করলো সে। ফারদিনা বলল, তুমি না চাইলে আর তোমার সামনে আসবো না বলে যেতেই সুফিয়ান ফারদিনার হাত টেনে ধরে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। ফারদিনা তাতে বাঁধ ভাঙার মতো কেঁদে উঠল। সুফিয়ান ফারদিনাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, মাফ করো মেয়ে, তোমাকে ওরকম অবস্থায় দেখে আমার মাথা ঠিক ছিল না। তোমার কান্না আমার হৃদয়ে ছুরির মতো আঘাত করে। ফারদিনা কান্না থামিয়ে বলল, তুমি এখান থেকে আমাকে নিয়ে চলো, অনেক দূরে দুজনে চলে যাই। দুর্ভাগ্যবশত ফারদিনা ও সুফিয়ানের অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য দেখে ফেলে বাড়ির নতুন কাজের লোক শফিক। শফিক হাঁ করে তাকিয়ে রইল। শফিক ছাদের মূল দরজার কাছে দাঁড়িয়ে আছে। শফিক দেখল ছাদের দিকে রায়ান আর সায়েম বেশ দ্রুত পায়ে হেঁটে আসছে। শফিক খুশি হলো। সুফিয়ান আর ফারদিনার এরকম অবস্থা দেখলে তার ভাইয়েরা হাঙ্গামা করবে, বড় ধরনের ঝড় হবে, আর শফিক সেটাই চায়।